004 সচিব কৃষি মন্ত্রণালয়। এরা কিন্তু এখনো আছে, তাইলে আপনি কার বিরুদ্ধে কি সংগ্রাম করবেন, কার বিরুদ্ধে কি বলবেন? তারা তো এখনো জায়গায় আছে। মোহাম্মদ ইব্রাহিম 5652 চেয়ারম্যান ভূমি আপিল বোর্ড। দেখেন কত গুরুত্বপূর্ণ পদ। ভূমি আপিল বুঝতে পারছেন তো? আর্থিক প্রতিষ্ঠান। মুশফিকুর রহমান 5993 সচিব ডাক ও টেলিযোগ মন্ত্রণালয়। আব্দুর রহমান খান সচিব আভ্যন্তরীণ বিভাগ। ডক্টর মোহাম্মদ খায়রুজ্জামান মোহাম্মদ আমুল্লাহ হাসান মাহমুদ খান রেক্টর সচিব বিপি এটিসি। মোহাম্মদ সাইদুর রহমান সচিব স্বাস্থ্যসেবা রেক্টর সচিব। 16 নম্বর ডক্টর মোহাম্মদ ওমর ফারুক রেক্টর সচিব বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমি। AHM শফিকুজ্জামান সচিব শ্রম মন্ত্রণালয়। নাসরিন আফরোজ নির্বাহী চেয়ারম্যান সচিব জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ। 23 শরীফা খান বিকল্প নির্বাহী পরিচালক সচিব শিল্প ব্যাংক। সিদ্দিক জুবায়ের সিনিয়র সচিব মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড শিক্ষা বিভাগ। ডাক্তার মোহাম্মদ সারোয়ার বাড়ি সচিব স্বাস্থ্য শিক্ষা পরিবার কল্যাণ বিভাগ। জাহেদা পারভিন সচিব সমন্বয় সংস্কার ও মন্ত্রী পরিষদ বিভাগ। শাহরিয়ার কাদের সিদ্দিকী সচিব ERD। AM আকমল হুসাইন সদস্য সিনিয়র সচিব প্ল্যানিং কমিশন। ইকবাল আব্দুল্লাহ হারুন সদস্য প্ল্যানিং কমিশন। 30 সচিব জাতীয় পরিকল্পনা সচিব সুকেশ কুমার সরকার জাতীয় পরিকল্পনা উন্নয়ন একাডেমি। মমতাজ আহমেদ সিনিয়র সচিব মহিলা শিশু বিষয়। মোহাম্মদ মাহমুদ হুসাইন সচিব সংযুক্ত প্রধান উপদেষ্টা বিদ্যালয়। মোহাম্মদ মুস্তাফিজুর রহমান সচিব দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয়। মোহাম্মদ সাইদুর রহমান মহাপরিচালক ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর। গাজী মোহাম্মদ সাইফুজ্জামান পরিচালক যুব উন্নয়ন অধিদপ্তর। ডক্টর লিপিকা ভদ্র চেয়ারম্যান বাংলাদেশ চিনি খাদ্য শিল্প কর্পোরেশন। 37 আব্দুল কাইয়ুম পরিচালক গ্রেড 1 জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট। সালে আহমদ মুজাফফর জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো চুক্তিভিত্তিক পরিচালক মহাপরিচালক। কেজা খান মহাপরিচালক গ্রেড 1 মহিলা বিষয়ক অধিদপ্তর। কিয়া খান ডক্টর মোহাম্মদ মাসুদ আলম অধ্যক্ষ সচিব ও মহাপরিচালক জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট। মেহেদী হাসান অধ্যক্ষ সচিব ইকোনমিক মিনিস্টার ওয়াশিংটন DC। মোহাম্মদ আব্দুর রউফ সচিব বস্ত্র পাট মন্ত্রণালয়। আব্দুর রউফ সচিব বস্ত্র পাট মন্ত্রণালয়। 43 কাজী ইনামুল হাসান পরিচালক সচিব সরকারি কর্মচারী কল্যাণ বোর্ড। 44 মফিদুর রহমান সচিব সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। এই 44 জনের নাম আপনাদের এখানে আসছে, আরো হয়তো অনেকে আছে। ওনারা ওনাদের কষ্ট করে এগুলি বের করছে। এটা বের করে কিন্তু সাক্ষীগিরি কথা না, কত ত্যাগের পরে এই নামগুলি এখানে আসছে। আমি ধন্যবাদ জানাচ্ছি এই কষ্টসাধ্য কাজটি করে জাতির সম্মুখে উন্মুখ করার জন্য। এবং আমি আরো অনুরোধ করবো, সাংবাদিক ভাইয়েরা তো সবই জানেন, ওনারা হয়তো প্রকাশ করতে ভয় পান কিংবা চাপে থাকেন,
তবু অন্তত পরকালের ভয় চিন্তা করে, এই শহীদের কথা চিন্তা করে আপনারাও দয়া করে পরকালের মুক্তির জন্য আপনাদের দায় এড়াতে পারেন না। সুতরাং আপনারাও দয়া করে আরো তথ্য দিয়ে বাংলাদেশের মানুষকে জানাবেন কারা এই অভ্যুত্থানের পিছনে জড়িত, কারা এর পিছনে কলকাঠি নেড়েছে, অথচ তারা এখনো তাদের জায়গায় বহাল আছে, তাদের ভিতরে কোনো শাস্তির ব্যবস্থা এখনো নেওয়া হচ্ছে না, তাদের কোনো কেসও নেই, কোনো কেসও নেই তাদের বিরুদ্ধে, কোনো অভিযোগও নেই তাদের বিরুদ্ধে, অথচ তারা এই সরকারকে তখন পরিচালিত করছে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জানাচ্ছি শহীদ মুনতাসির রহমান আলিফের সম্মানিত পিতা শ্রদ্ধেয় পিতা গাজীউর রহমানকে এই পর্যায়ে এই প্রকাশ করা তালিকা সম্পর্কে কথা বলার জন্য এবং এই তালিকার মধ্যে থাকা কয়েকজন ফেসিবাদ দোষর আমার নাম আপনাদের জানানোর জন্য আমি অনুরোধ জানাচ্ছি আমাদের একতার বাংলাদেশ সংগঠনের আহ্বায়ক প্লাবন তারিখকে। এর পূর্বে আমি একটা বিষয় একটু ক্লিয়ার করে নিই, সেটা হচ্ছে যে তালিকাটা প্রকাশ করা হয়েছে এটা কিন্তু এখনো কাজ চলমান আছে। যে বা যারা এই ফেসিবাদের সহযোগী হবে আমরা তাদের সকলকে জোড়া ঐক্যের পক্ষ থেকে প্রত্যেককে আইডেন্টিফাই করে তাদের বিরুদ্ধে সরকারকে ব্যবস্থা নেওয়ার জন্য আমরা তুলে ধরবো তাদের সামনে। তো এই পর্যায়ে আমি আহ্বান জানাচ্ছি জোড়া ঐক্যের অন্যতম শরিক সংগঠন একতা বাংলাদেশের আহ্বায়ক প্লাবন তারিখকে প্রকাশ করা তালিকা সম্পর্কে কথা বলার জন্য। আমার সংগঠন পাশে থেকে করেন আমরা এখানে প্রাথমিকভাবে 46 জন পদে থাকা 40 জন গুরুত্বপূর্ণ পদে থাকা যারা আওয়ামী ফ্যাসিস্ট আমলে যারা বিভিন্ন সুযোগ সুবিধা নিয়েছেন এবং কথিত সরকারকে কথিত আওয়ামী লীগ স্বৈরাচারী সরকারকে স্বৈরাচারী হওয়ার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। আপনারা জানেন যে বিগত সরকার প্রশাসনকে কাজে লাগে, বিশেষ করে যারা সিভিল প্রশাসন যারা ছিল এবং পুলিশ প্রশাসন যারা ছিল তারা ভূমিকা রাখতে পারে নাই এবং তারা সরাসরি দলীয় কর্মীর ভূমিকায় অবতীর্ণ হয়েছিল এবং তাদের মধ্য থেকে আমরা দেখেছি যে কথিত ফ্যাসিস্ট সরকারকে ফ্যাসিস্ট বানানোর ক্ষেত্রে তারা সবচেয়ে বেশি ভূমিকা রাখতে দেখেছে। আমরা যে 44 জনের নাম তালিকা প্রকাশ করলাম তাদের কয়েকজনের ব্যাপারে আমরা একটু উদাহরণ দিতে চাই যে আসলে কেন আমরা তাদের নামটা প্রকাশ করলাম। আমাদের প্রথমে আছে নাজমুল হাসান। আপনারা জানেন যে সাতক্ষীরায় একসময় মার্ডার কিলিং হয়েছিল, প্রায় 20 জনকে হত্যা করা হয়েছিল এবং এটা সেই সময় উনি সাতক্ষীরার ডিসি ছিলেন এবং ওনার নির্দেশে বুলডোজার দিয়ে বাড়ি ভেঙে ফেলা হয় এবং কয়েক 20 জন মানুষকে ওনার নির্দেশে খুন করা হয়। এরপরে প্রচুর মানুষকে নির্যাতন করা হয়। উনি আওয়ামী লীগ মতাদর্শের কঠোর সমর্থক এবং বিভিন্ন সময় বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন এবং দুর্নীতির সাথে জড়িত এবং তার ব্যাপারে পত্র পত্রিকায় অনেক লেখালেখি হলো ইতিমধ্যে সরকার কোনো ব্যবস্থা গ্রহণ করে। আমি শুধু একজনের নাম বললাম, আর দু একজনের নাম বলবো। সেটি হচ্ছে এইচ.এম. শফিউজ্জামান। ইনি হচ্ছেন আওয়ামী লীগের মধ্যপুষ্ট এবং তিনি একজন দুর্নীতিবাজ সচিব, বর্তমানে শ্রম মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন এবং ইনি সাবেক ফ্যাসিস্ট সরকারের বাণিজ্য মন্ত্রী টিপু মুনসির অত্যন্ত আস্থাভাজন ছিলেন। আপনারা জানেন 2018 সালের যে রাতের ভোট হয়, এই ভোটে কয়েকজন পলিসি মেকার ছিলেন এই স্টিমাবাইয়ের নেতৃত্বে। এই কয়েকজন এই ভোটের যে পলিসি মেকার ছিলেন, এই পলিসি মেকারদের মধ্যে উনি একজন ছিলেন এবং ছাত্র আন্দোলনের সময় ইনি সম্পূর্ণ বিপক্ষে ছিলেন এবং আমরা জানি না কেন বর্তমান সরকার তাকে বিপক্ষে রেখেছে। উনি আরেকজন লাস্ট একজন ব্যাপারে আমি আপনাদের বলতে চাই, তিনি হচ্ছেন বর্তমানে সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব হিসেবে মফিজুর রহমান। তিনি হচ্ছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ছিলেন। মুজিব শতবর্ষের সময় তিনি একটা বই লিখেন, যে বইয়ের নামটি হচ্ছে শতবর্ষে মুজিব হৃদয় মরণে এবং এই বইটি উনি এমন ভাবে লিখে সরকারকে উপস্থাপন করার এক প্রকার দাবিদারি করেন এবং বইয়ের মধ্যে আসলে তেমন কোনো তথ্যবদ্ধ ছিল না, বানাওয়াট গল্প দিয়ে তিনি এটা করেছেন এবং বইটিতে তিনি দক্ষ মানব সম্পদ উন্নয়নের বঙ্গবন্ধুর দর্শন, আসলে এই দর্শন কিরকম ছিল, কারা কোন ধরনের দর্শন দিয়েছে এই সময় কিন্তু আমরা সবাই বুঝতে পারি। এগুলো হচ্ছে মানে
দাবিদারি করতে করতে এমন একটা পর্যায়ে চলে গেছে, বিভিন্ন ধরনের বলে আমি সকল লেখকদের প্রতি সম্মান জানাই, তারা সবাই লিখুক, কিন্তু এই বিশেষ করে এই ব্যক্তির ব্যাপারে আমি বলতে চাই, সেটি হচ্ছে আপনারা জানেন যে বৈষম্য বিরোধী কর্মচারী ফোরাম নামে একটা ফোরাম আছে, তারা 4ই এপ্রিল 2025 সালে একটা আন্দোলন করে তার বিরুদ্ধে আন্দোলন করে, এবং সেখানে সেই সংগঠনের সভাপতি আব্দুল খালেক একটা প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করেন যে উনি 15তম বিসিএস ক্যাডারের একজন কর্মকর্তা ছিলেন, তিনি আওয়ামী সরকারের সরাসরি সুবিধাভোগী কর্মকর্তা, এবং তাকে 10 এপ্রিল সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব বানানো হয়েছে। তিনি আওয়ামী লীগের বিভিন্ন পেশাজীবী সংগঠন এবং বিভিন্ন পেশাজীবী সংগঠন, সংস্কৃতি সংগঠনের পক্ষ থেকে তার পদত্যাগের দাবি হয়, কিন্তু বর্তমান সরকার এখনো সেটা শোনেনি। এবং ইনি আমি আর বলতে চাই, সেটি হচ্ছে যে স্বৈরাচার আমলে বাংলাদেশ টেলিভিশন মুজিব আওয়ামী মন্ত্রণালয় অনুষ্ঠান সন্ত বিষয়ে বেশ কিছু দায়িত্ব পালন করেছেন, এবং শাহবাগের যে ফ্যাসিবাদের যে শুরু হয় যে গণজাগরণ মঞ্চ, সেই গণজাগরণ মঞ্চে তিনি একসময় নেতৃত্ব দিয়েছেন, এবং আমরা জেনেছি যে তিনি গোপনে এখন সরকারের ভারতে অবস্থান তো ফ্যাসিস্ট শেখ হাসিনার সাথে এখনো যোগাযোগ তার আছে, এবং তিনি একটি গোয়েন্দা সংস্থার হয়ে কাজ করছেন, এবং গভর্নমেন্টের গুরুত্বপূর্ণ তথ্য তিনি সক্রিয় এজেন্ট হিসেবে কাজ করছেন বলে আমরা জেনেছি। সুতরাং এই ধরনের গুরুত্বপূর্ণ অভিযোগগুলো আমাদের সামনে এসেছে। এই অভিযোগগুলোকে আমলে নিয়ে যে সমস্ত ব্যক্তির বিরুদ্ধে, যে সমস্ত সচিবের বিরুদ্ধে, ঊর্ধ্বতম কর্মকর্তাদের বিরুদ্ধে যারা স্টিল নাও এখন কাজ করছেন, তাদের তালিকা আমরা প্রকাশ করছি, এবং সব এর মধ্যে প্রত্যেকের ব্যাপারে আমাদের কাছে এভিডেন্স সহ আমাদের অভিযোগ রয়েছে। আমরা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারকে আহ্বান জানাচ্ছি যে অনতি বিলম্বে এই সমস্ত স্বৈরাচারের দর্শন কুশল যারা সচিবালয়ে কর্মরত যারা ব্যক্তিবর্গ রয়েছে তাদেরকে অমূলে যাতে তাদেরকে এখান থেকে সরিয়ে দেওয়া হয়, অন্যথায় জুলাই বিপ্লবের যে স্পিরিট, সেই স্পিরিট থাকবে না। অলরেডি বিভক্তি তৈরি হয়েছে, সামনে আরো বিভক্তি তৈরি হবে, এবং এই বিভক্তির পেছনে আমরা মনে করি যে এই সমস্ত যারা দোষক তারা অন্যতম দায়ী। ধন্যবাদ সবাই। আমাদের কাছে আরো একটি তালিকা আছে, সেটাকে আমরা প্রকাশ করবো এখনই। সেটা হচ্ছে ছাত্র জনতার জুলাই আগস্টের আন্দোলনে যারা গুলি চালিয়েছিল, যে সকল ম্যাজিস্ট্রেটের নির্দেশে গুলি চালানো হয়, তাদের তালিকা আমরা প্রকাশ করবো। সেই তালিকা আমাদের কাছে 95 জন ম্যাজিস্ট্রেটের তালিকা আমরা সংগ্রহ করেছি। এটি আমাদের জন্য সংগ্রহ করা খুবই কঠিন ছিল, যে যারা এই জুলাই আন্দোলনে কখন কোন জায়গায় ছিল এবং তার নেতৃত্বে থাকার সময় কয়টা গুলি তার লোকজন চালিয়েছেন, সবগুলো ডিটেলস আমরা এখানে নথিভুক্ত করেছি। আমরা সবগুলো প্রচার করব না, আমরা আপাতত এখান থেকে বাছাইকৃত কিছু তালিকা প্রকাশ করছি। পরবর্তী সময় আমরা আমাদের ওয়েবসাইট, আমাদের জুলাইয়ের একটা ওয়েবসাইট আমরা ঘোষণা করব খুব শীঘ্রই। সেই ওয়েবসাইটে প্রত্যেকটা ম্যাজিস্ট্রেট, এবং শুধু ম্যাজিস্ট্রেট না, আমাদের বিভিন্ন সেক্টরে গণমাধ্যম কর্মী থেকে শুরু করে যারা এই শেখ হাসিনাকে স্বৈরাচার হওয়ার পিছনে কাজ করেছে, গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, তাদের তালিকা সহ আমরা প্রকাশ করব। তো এই পর্যায়ে আমি অনুরোধ করছি আমাদের বাংলাদেশের কেন্দ্রীয় সদস্য আব্দুল্লাহ আল মিনহাজ ভাইকে, যে ম্যাজিস্ট্রেটরা ছিলেন, তাদের তালিকা প্রকাশ করার জন্য। বিসমিল্লাহ। সম্মানিত সাংবাদিকবৃন্দ, শহীদ আহত বিভিন্ন শহীদ সংগঠন সবাইকে আজকে সংবাদ সম্মেলনে স্বাগত জানাচ্ছি। আপনারা সবাই জানেন যে একটা ফেসিবাদী সিস্টেম দাঁড়িয়ে টিকে থাকার পিছনে সবগুলো স্টেক হোল্ডার তাদের পিছনে কাজ করে। সেই স্টেক হোল্ডারই একটা বিরাট অংশ আজকে আমরা সচিবালয়ের তালিকা ইতিমধ্যে প্রকাশ করেছি, এবং এই জুলাই আন্দোলনে যারা সবচেয়ে বেশি নৃশংসতার পরিচয় দিয়েছে, যৌথ বাহিনী, আমরা বিশেষত আজকে ম্যাজিস্ট্রেটের তালিকা এখন প্রকাশ করতে যাচ্ছি। আমরা দেখেছি বিগত ফেসিবাদের আমলে এই প্রশাসন ব্যবস্থা কিভাবে ফেসিবাদকে তুষামতি করে, চাটুকারিতা করে জনগণের বিরুদ্ধে দাঁড়িয়েছে। ইভেন মিডিয়ার মধ্যেও বিশাল ফেসিবাদের একটা প্রভাব ছিল, সেটা নিশ্চয়ই আপনারা স্বীকার করবেন। ইভেন শেখ হাসিনা নিজেও সেটা স্বীকার করবে যে তার আজকের এই পতনের পিছনে মূল যদি একটা টার্নিং পয়েন্ট হিসাব করা হয়, সেটা কিন্তু হচ্ছে মিডিয়ার যে ফেসিজম চর্চা ছিল সেখান থেকে। একেবারেই যদি আপনারা ঘটনাটা স্মরণে আনেন, যে প্রশ্ন করা হয়েছিল যে চাকরিতে যদি হচ্ছে একজন মুক্তিযোদ্ধা থাকে এবং হচ্ছে একজন রাজাকারের ছেলে থাকে, আপনি কাকে চাকরি দেবেন? তো সেখান থেকেই কিন্তু হচ্ছে এই আন্দোলনটা বুমে রাখা হয়। মানে একজন সাংবাদিক কি পরিমাণ ফেসিবাদী
চিন্তা চেতনা লালন করতে পারলে এই ধরনের প্রশ্ন করতে পারে, সেটা আমরা দেখেছি বিগত আমলে। তো এই সবগুলো বিষয়ে আমরা স্টাডি করব, শুধুমাত্র হচ্ছে ম্যাজিস্ট্রেট বা সচিবালয় নয়, আরো যতগুলো জায়গা আছে প্রশাসন থেকে শুরু করে সাংস্কৃতিক বিভিন্ন অঙ্গন, সবগুলো জায়গা আমরা জুলাই ঐক্যের পক্ষ থেকে এই কাজগুলো চলমান প্রসেসে রাখবো। ইভেন আমরা এটা ভবিষ্যৎ প্রশংসা করি যে শুধুমাত্র ফেসিবাদী চর্চায় মিডিয়া ছিল তা না, বরং এই জুলাই আন্দোলনকে সাহসীভাবে জনগণের সামনে বিশ্বের সামনে তুলে ধরছে এইরকম দেশের পক্ষে সাংবাদিকও আলহামদুলিল্লাহ আমরা অনেক পেয়েছি। নিশ্চয়ই আমরা বিশ্বাস করি আজকেও এখানে আপনাদের মধ্যে অনেকে দেশের স্বার্থে এবং জনগণের সাথে দেশের এই গণ অভ্যুত্থানকে বিপ্লবে পরিণত করতে এবং এই গণ অভ্যুত্থানকে সার্থক করতে আপনারা নিশ্চয়ই আমাদের পাশে দাঁড়াবেন এবং সহযোগিতা করবেন। আমরা জানি আমরা কি পরিমাণ একটা রিস্ক নিয়ে, কি পরিমাণ বিপজ্জনক একটা কাজ আমরা করতে যাচ্ছি, কিন্তু আমরা এই জুলাই গণ অভ্যুত্থানকে কোনোভাবে ব্যর্থ দিতে চাই না। সেই জন্যই আজকে আমরা এই দুঃসাহসিক একটা কাজ করতে যাচ্ছি। আশা করছি ইনশাআল্লাহ দেশের মানুষকে আমরা সাথে পাবো এবং আপনাদেরকে সাথে নিয়ে আমরা এই কাজগুলোকে সামনে এগিয়ে নিয়ে যাবো, আমরা আমাদের বিপ্লবকে সার্থক করে দেবো ইনশাআল্লাহ। আমি আর কাল বিলম্ব না করে এই জুলাই আন্দোলনের সময় কোন থানায় কোন ম্যাজিস্ট্রেটের আন্ডারে ছিল, কতগুলো গুলি এখানে করা হয়েছে, সবগুলো নথিপত্র আমরা সংগ্রহ করতে পেরেছি। অনেকগুলো থানার ম্যাজিস্ট্রেটের আন্ডারে কতগুলো গুলি হয়েছে সেই তথ্যগুলো আমরা পাইনি। কেন? কারণ হচ্ছে এগুলো মুছে ফেলা হয়েছে বা সেই নথিগুলো সংগ্রহ করা হয়নি। কিন্তু আমরা খুবই সেন্সিটিভ অনেকগুলো অ্যানালাইসিস বা হচ্ছে ইনফরমেশন আমরা এখানে সংগ্রহ করেছি। আমি সেগুলো পেশ করছি আপনাদের সামনে, আবার হচ্ছে সফট কপিটা দিয়ে দেওয়া হবে। জনাব উজ্জ্বল কুমার হালদার, বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, সিনিয়র সহকারী কমিশনার, জেলা প্রশাসকের কার্যালয়, ঢাকা। ওনার ফোন নাম্বার সহ এখানে দেওয়া আছে। ওনার সাথে ছিলেন 18 তারিখে ল্যান্স নায়ক মুস্তফা এবং 7 রাউন্ড এসএমজি গুলির ছোড়া হয়েছে একটা রাইফেল থেকে সকাল 8টা থেকে দুপুর 1টার মধ্যে যাত্রাবাড়ি এলাকায়। এই ইনফরমেশনটা আমরা এখানে পেয়েছি। তারপরে প্রত্যেকটা এলাকা কয়টা থেকে কয়টার মধ্যে ওনারা অবস্থান করেছেন এই তালিকাগুলো এখানে আছে। দ্বিতীয়ত জনাব অমিত কুমার সাহা, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, রেভিনিউ ডেপুটি কালেক্টর, জেলা প্রশাসকের কার্যালয়, ঢাকা। ফোন নাম্বার সহ দেওয়া আছে। 18 তারিখ সকাল 8টা থেকে 6টা রামপুরা এলাকায়, রাত 8টা থেকে সকাল 6টা রামপুরা এলাকায় 54 রাউন্ড এসএমজি একটা রাইফেল থেকে, আরেকটা রাইফেল থেকে 9 রাউন্ড এসএমজি, আরেকটা রাইফেল থেকে 90 রাউন্ড এসএমজি গুলি ছোড়া হয়েছে। সাথে ছিলেন সহকারী পরিচালক আব্দুল্লাহ আল মাসুম, সুবেদার আব্দুল্লাহ সালাম এবং হচ্ছে হাবিলদার মুজাম্মেল হক। মতিঝিল আরামবাগ এলাকায় ছিলেন জনাব শামসুজ্জাহান কনক, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, সিনিয়র সহকারী কমিশনার। এখানে ওনার ওই এলাকাতে অবস্থান করেছেন। ওই এলাকায় আমরা জানি নৃশংস হত্যাকাণ্ড পরিচালনা হয়েছে, কিন্তু রাইফেল থেকে কত গুলি ছোড়া হয়েছে সেই তথ্যটা আমরা পাইনি। জনাব সুনিয়া হোসেন জিসান, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, সিনিয়র সহকারী কমিশনার, জেলা প্রশাসকের কার্যালয়, ঢাকা। 19 তারিখে সকাল 8টা থেকে দুপুর 1টা পর্যন্ত রামপুরের টিভি ভবন এলাকায় বিভিন্ন রাইফেল থেকে অনেকগুলো গুলি ছোড়া হয়েছে। 26 রাউন্ড এসএমজি একটা রাইফেল থেকে, আরেকটা রাইফেল থেকে 8 রাউন্ড, 10 রাউন্ড, 3 রাউন্ড এসএমজি বিভিন্ন রাইফেল থেকে এভাবে গুলি ছোড়া হয়েছে। এই তথ্য আমরা পেয়েছি। সাথে ছিলেন সুবেদার রুহুল আমিন, নায়েক সুবেদার জায়েদ হোসেন, হাবিলদার শফিকুল ইসলাম, হাবিলদার কামাল। সাথে আরো ছিলেন নায়েক দেলোয়ার হোসেন, নায়েক রেজাউল, নায়েক আলমগীর, ল্যান্স নায়েক মুস্তফা, হাবিলদার শফিকুল ইসলাম, নায়েক শেখ শহীদ আল মামুন। জনাব আফরিন জাহান, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, সিনিয়র সহকারী কমিশনার, জেলা প্রশাসকের কার্যালয়, ঢাকা। ফোন নাম্বার এখানে দেওয়া আছে। আমরা আগারগাঁও, মোহাম্মদপুর এই এলাকাগুলোতে উনি দায়িত্বরত ছিলেন এই আন্দোলনের সময়গুলোতে, বিশেষ করে 26 এবং 27 তারিখে ওনার রাইফেল থেকে যেই গুলিগুলো ছোড়া হয়েছে সেই নথিপত্রগুলো আমরা পাইনি। জনাব শরীফ মোহাম্মদ হেলাল উদ্দিন, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, সিনিয়র সহকারী কমিশনার, জেলা প্রশাসকের কার্যালয়, ঢাকা। 19 তারিখে রামপুরা এলাকায় টিভি ভবন এলাকায় গুলি ছুড়েছেন
সাথে ছিলেন ল্যান্স নায়েক কামাল, সিপাহী সুহেল, সিপাহী আমিনুল, সিপাহী রাব্বি, সিপাহী জাহিদ, ল্যান্স নায়েক মাইনুল হাসান, হাবিলদার মোহাম্মদ মুকাদ্দেস হোসেন, নায়েক ফয়সাল গাজী, লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রেদওয়ানুল ইসলাম। বিভিন্ন রাইফেল থেকে 12 রাউন্ড আরএফএল, 7 রাউন্ড আরএফএল, 5 রাউন্ড আরএফএল, এরকম ভাবে বিভিন্ন রাইফেল থেকে অনেকগুলো 29 রাউন্ড এসএমজি, 17 রাউন্ড এসএমজি, বিভিন্ন রাইফেল থেকে এরকম গুলি ছোড়া হয়েছে। এই তথ্যগুলো আমরা সংগ্রহ করতে পেরেছি। জনাব অং মাচিং মারমা, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার, জেলা প্রশাসকের কার্যালয়, ঢাকা। তারপরে জনাব সায়েম ইমরান, প্রাক্তন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার, জেলা প্রশাসকের কার্যালয়, ঢাকা। বর্তমানে তিনি ধনবাড়ি টাঙ্গাইলের এসিলেন্ট হিসেবে কর্মরত আছেন। জনাব সায়েম ইমরান বর্তমানে ধনবাড়ি টাঙ্গাইল এসিলেন্ট হিসেবে কর্মরত আছেন। আর আন্দোলনের সময় 18 তারিখে উনি রামপুরা ডিবি ভবন এলাকায় ছিলেন। উনার নেতৃত্বে উনার সাথে ছিলেন সুবেদার রুহুল আমিন, নায়েক সুবেদার জাওয়াদ, হাবিলদার শফিকুল, হাবিলদার কামাল, নায়েক রেজাউল, নায়েক আবু বকর, ল্যান্স নায়েক মিল্টন, ল্যান্স নায়েক আলামিন, ল্যান্স নায়েক আশরাফুল, ল্যান্স নায়েক আপেল, ল্যান্স নায়েক কামাল, সিপাহী হামিদুল। বিভিন্ন রাইফেল থেকে 32 রাউন্ড, 30 রাউন্ড, 7 রাউন্ড এরকম করে 90 রাউন্ড পর্যন্ত একটা রাইফেল থেকে গুলি ছোড়া হয়েছে রামপুরা টিবি ভবন এলাকায় 18 তারিখ দুপুর 1টা থেকে রাত 8টা পর্যন্ত এই তথ্য সংগ্রহ করা হয়েছে। জনাব সাদিয়া আক্তার বর্তমানে নারায়ণগঞ্জ সদরে এসিলেন্ট হিসেবে কর্মরত আছেন। আন্দোলনের সময় উনি ছিলেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার, জেলা প্রশাসকের কার্যালয়, ঢাকা। দায়িত্ব ওনার আন্ডারে হচ্ছে 18 তারিখে 22 তারিখ 29 তারিখে হচ্ছে ওনার দায়িত্বরত অবস্থায় ছিল, যে জায়গাগুলোতে আন্দোলনের সময় নৃশংস হত্যাকাণ্ড পরিচালনা করা হয়েছে, কিন্তু নথিগুলো হচ্ছে মুছে ফেলা হয়েছে, আমরা নথিগুলো সংগ্রহ করতে পারি। জনাব মাহমুদুল হাসান রাসেল, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার, ভূমি, মোহাম্মদপুর এলাকায় উনি দায়িত্বরত ছিলেন, এখানে আমরা নথি সংগ্রহ করতে পারিনি। তারপরে জনাব মোহাম্মদ জাকির হোসেন, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার, ধানমন্ডি রাজস্ব, ঢাকা। সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনের রিলেটিভ, ছাত্রলীগ নেতা, বর্তমান ডেবরার এসিলেন্ট হিসেবে কর্মরত আছেন। আপনারা চিন্তা করতে পারলে, মানে দেখলেই চিন্তা করতে পারবেন, ছাত্রলীগ নেতা হিসেবে ভূমিকায় ছিলেন, ডেবরার এসিলেন্ট হিসেবে রানিং কর্মরত আছেন এখনো পর্যন্ত। সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনের রিলেটিভ, নাম হচ্ছে জনাব জাকির হোসেন, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার। 19 তারিখে সকাল 8টা থেকে দুপুর 1টা পর্যন্ত রামপুরা ডিবি ভবন এলাকায় ওনার নেতৃত্বে গুলি ছোড়া হয়। ওনার সাথে ছিলেন ল্যান্স নায়েক মিল্টন, ল্যান্স নায়েক ওয়াজেদ, ল্যান্স নায়েক জাহিদ, ল্যান্স নায়েক আলামিন, ল্যান্স নায়েক কামরুজ্জামান, ল্যান্স নায়েক রাইসুল, হাবিলদার লিয়াকত আলী, সুবেদার ফরহাদ হোসেন, নায়েক সুবেদার জিয়াউল হক। বিভিন্ন রাইফেল থেকে 18 রাউন্ড, 9 রাউন্ড, 20 রাউন্ড, 50 রাউন্ড করে 2টা রাইফেল থেকে, তারপর 77 রাউন্ড এরকম করে এসএমজি বিভিন্ন পরিমাণের গুলি থেকে ছোড়া হয়েছে। জনাব শাইখা সুলতানা, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার, বর্তমানে শিবচর মাদারীপুরে এসিলেন্ট হিসেবে কর্মরত আছেন। জনাব শাইখা সুলতানা শিবচরে কর্মরত আছেন এখন এসিলেন্ট হিসেবে। 22 তারিখ 26 তারিখ ওনার যে দায়িত্বে ছিলেন ঢাকা জেলা মহানগর এলাকায় এবং সায়েদাবাদ এলাকায়, যে জায়গাগুলোতে গুলি ছোড়া হয়েছে এই জায়গায় ওনার দায়িত্বে এই জায়গাগুলো ছিল। আমরা এখানে গুলি রাইফেল থেকে কত ছোড়া হয়েছে এই তথ্যটা সংগ্রহ করতে পারি। এই ছিল হচ্ছে ম্যাজিস্ট্রেটদের আন্ডারে যে জায়গাগুলো ছিল এবং যে গুলিগুলো ছোড়া হয়েছে, যে তথ্যগুলো আমরা সংগ্রহ করতে পেরেছি তার একটা সংক্ষিপ্ত তালিকা। আমাদের কাজ এখনো পর্যন্ত চলমান আছে এবং এটা আমরা চলমান রাখবো ইনশাআল্লাহ। আমাদের দুটো বিষয় আছে বাকি, সেটা হচ্ছে আমরা যে আজকে যে তালিকাটা প্রকাশ করেছি, মূলত এখানে আংশিক তালিকা আপনারা সকলেই জানেন। আমরা অলরেডি আমাদের যে মিডিয়া গ্রুপটা আছে জুলাইকে, সেখানে আমরা শেয়ার করেছি। তো তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেবে সরকার এবং আমরা কি চাই, এই সার্বিক বিষয়গুলো নিয়ে আমাদের লিখিত বক্তব্য আছে এবং আমাদের কর্মসূচি আছে এবং আমাদের একটি আলটিমেটাম দেওয়া আছে
সেই বিষয়গুলো নিয়ে আমাদের দুইজন সংগঠক আছে আমাদের মাঝে, এবি জুবাইর এবং মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ। তারা দুইটি বিষয় আপনাদের সামনে পরিষ্কার করবেন। তো আমাদের যে দাবিগুলো ছিল, মূলত এখানে যে তালিকাটা আমরা প্রকাশ করেছি, এখানে আমার হাতে আছে 95 জন ম্যাজিস্ট্রেটের তালিকা, প্লাস হচ্ছে কি 44 জন যে সচিব বা আমলা ছিল তাদের তালিকা। তো তাদের বিরুদ্ধে যেটা হয়েছে, আমরা গত 15 দিন অবজার্ভ করেছি সচিবালয়ে, সেখানে 10 জনের বিরুদ্ধে তারা যে ব্যবস্থাটা নিয়েছে সেটা খুবই হাস্যকর। তাদেরকে সচিব থেকে সরিয়ে আরেকটি জায়গায় দায়িত্ব দেওয়া হয়েছে। সে হয়তো সচিবালয়ে নাই, কিন্তু একটি গুরুত্বপূর্ণ জায়গায় আছে। তাকে ওএসডিও করা হচ্ছে না, তাকে বাধ্যতামূলক অবসর দেওয়া হচ্ছে না। তো আমরা আসলে যদি আমরা বলি যে আমরা দাবি করেছি আপনারা পদত্যাগ করেন, তো তারা পদত্যাগ করতে গিয়ে তারা কি সবসময় যেটা করে আসে, কোনো সরকারি কর্মকর্তা যখন কোনো অপরাধ করে তারা তাকে শাস্তি দিয়ে ওএসডি করা অথবা সাময়িকভাবে বহিষ্কার করা। তো এটা তো কোনো সাজা হইতে পারে না। একজন সচিব যার নির্দেশে গুলি চালানো হলো, একজন ম্যাজিস্ট্রেট যার নির্দেশে গুলি চালানো হলো, তাকে দেওয়া হইলো কোথায়? এখন সে দায়িত্ব পালন করছে সাপোজ নারায়ণগঞ্জের এসি ল্যান্ডের অফিসে সে দায়িত্বে আছে। তো যে ঢাকায় যাত্রাবাড়ি দাঁড়িয়ে থেকে গুলি করেছে ছাত্রদের, সে এখন নারায়ণগঞ্জ গিয়ে একটি আশ্রয় নিয়েছে। তো এটা তো আসলে কোনো সমাধান হইতে পারে না। আমাদের কিছু বিষয় স্পষ্ট। আপনারা যারা আমরা এই তালিকা দুইটা হচ্ছে গিয়ে প্রধান উপদেষ্টা এবং হচ্ছে গিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিবের হাতে তুলে দিব। তারা কি ব্যবস্থা নেয়, তার আলোকে আমাদের যে বাকি দুজন আলোচক আছে, আমাদের এই জুবাইর মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ, তারা কর্মসূচি ঘোষণা করবে, আমরা সেই কর্মসূচি পালন করবো ইনশাআল্লাহ। এই পর্যায়ে বক্তব্য রাখবেন, লিখিত বক্তব্য পাঠ করছেন আমাদের জুলাই অন্যতম সংগঠক এবং ছাত্র জনতার যে আন্দোলন, সেই আন্দোলনের একজন প্রথম সারির আপনারা সকলেই চিনেন আমাদের মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ। তাকে অনুরোধ করছি লিখিত বক্তব্য পাঠ করার জন্য। আপনারা জানেন আমরা আজকে এখানে কি জন্য উপস্থিত হয়েছি, একত্রিত হয়েছি। ইতিমধ্যে আমরা ফেসিবাদের দোসরদের আংশিক একটা তালিকা আমরা প্রকাশ করতে পেরেছি। তবে এটা সিকিভাগ মাত্র, আরো অনেক অনেক শত সহস্র গুণ বেশি ফেসিবাদের দোসরেরা রাষ্ট্রের প্রতিটা রন্ধ্রে রন্ধ্রে বসে আছে, যেখান থেকে তারা এই রাষ্ট্রকে ব্যর্থ করে দেওয়ার জন্য বিভিন্ন ধরনের ষড়যন্ত্র চক্রান্ত চালিয়ে যাচ্ছে। আপনারা বিভিন্ন পদক্ষেপ দেখতে পান, বিভিন্ন সময় বিভিন্ন ধরনের বিষয়গুলো দেখতে পান। আব্দুল হামিদ কিভাবে পালিয়ে গেল, কিভাবে 576 জন যারা ক্যান্টনমেন্টে আশ্রয় নিয়েছিল তারা কিভাবে ভারতে পালিয়ে গেল। গ্রেফতার হওয়ার পরেও ঢাকা উত্তরের নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের সভাপতি রিয়াজ মাহমুদ কিভাবে লন্ডন পালিয়ে গেল, হাসান মাহমুদ কিভাবে পালিয়ে গেল। সুতরাং এটাতে স্পষ্ট বাংলাদেশে শুধুমাত্র ক্ষমতার পালাবদল হয়েছে মাত্র, কিন্তু দৃশ্যমান কোন পরিবর্তন আমরা এখন লক্ষ্য করি নাই। আমাদের যে আশা আকাঙ্ক্ষা ছিল তার সিকিভাগও আমরা বাস্তবায়ন হতে দেখি নাই। আপনারা শহীদ পরিবার এবং আহত পরিবারের কাছে যদি যান, তাদের কথাগুলো যদি শোনেন, আপনাদের কান্না চলে আসবে। তারা যে কি ত্যাগটা স্বীকার করেছে, আর সেই ত্যাগের বিনিময়ে আমরা তাদেরকে কি উপহার দিতে পেরেছি? আমরা কিছুই দিতে পারিনি। আমরা সেই আগের বাংলাদেশে আমরা এখন বসবাস করছি, সেই আগের মতোই হেলমেট বাহিনী, রামদা বাহিনীর দৌরাত্ম, রাজনৈতিক অঙ্গনে সেই হানাহানি যেরকম আছে, ঠিক একই রকম প্রতিটা ক্ষেত্রে ক্ষেত্রে দুর্নীতি, নিয়োগ বাণিজ্য, টেন্ডার বাণিজ্য, দখল, চাঁদাবাজি এগুলো চলে আসছে। এগুলো বন্ধ করার ক্ষেত্রে কোন ধরনের পদক্ষেপ সেই ধরনের দেখা যাচ্ছে না। অত্যন্ত দুঃখজনক হলো সত্য, যে গুম এবং আয়না ঘরের প্রতিবাদে আমাদের অভ্যুত্থানটা হয়েছিল, আগস্ট পরবর্তী সময়ে আমরা কয়েকদিন আগে একটা গুমের ঘটনাও দেখলাম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থীকে কিভাবে 26 ঘন্টা গুম করে রাখা হয়েছে ডিবি অফিসে। তো আমরা চাই সমাজের সামগ্রিক পরিবর্তন, দেশের সামগ্রিক পরিবর্তন। আমরা এমন একটা দেশ বিনির্মাণ করতে চাই, জুলাই অঙ্কে এমন একটা দেশ বিনির্মাণ করতে চাই
যে এই দেশে ফেসিবাদের কোনো জায়গা হবে না। প্রতিটা জায়গা থেকে, প্রতিটা ইঞ্চি থেকে ফেসিবাদের বিষ বাষ্প আমরা মুছে দিব। তো সেই লক্ষ্যে আপনারা জানেন গত 10ই মে সন্ত্রাস বিরোধী আইনে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ এবং নির্বাচন কমিশন থেকে তাদের নিবন্ধন স্থগিত করেছে গভর্নমেন্ট। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিকে সামনে রেখে আমরা আমাদের যে জুলাই ঐক্য, সেটি আমরা গত 6 মে গঠন করেছিলাম। প্রায় শুরুর দিকে আমাদের মাত্র 35টার মতো সংগঠন ছিল, 35টার কাছাকাছি, কিন্তু পরবর্তীতে 2-1 দিনের ব্যবধানে প্রায় 80টার কাছাকাছি সংগঠন আমাদের এই জোটে যুক্ত হয় এবং তাদেরকে সাথে নিয়ে আমরা যে সামগ্রিক আন্দোলন গড়ে তুলতে পেরেছিলাম, তারই একটা ফসল হিসেবে কিন্তু আওয়ামী লীগকে এই গভর্নমেন্ট নিষিদ্ধ করতে বাধ্য হয়েছে। কিন্তু আপনার গভর্নমেন্ট আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের যে সিদ্ধান্তটা দিয়েছে, সেটা কিন্তু জুলাই ঐক্যের যে দাবি, সেই দাবিকে পুরোপুরি ধারণ করে না। সেই জায়গা থেকে আমরা সরকারের এই সিদ্ধান্তটাকে পুরোপুরি ভাবে গ্রহণ করতে পারিনি। তারপর আমরা তাদেরকে স্বাগত জানিয়েছিলাম। সরকার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে যে গেজেট প্রকাশ করেছে, সে অনুযায়ী আওয়ামী লীগের সহযোগী সংগঠনের কার্যক্রম এবং এর সাথে অন্তর্গত ব্যক্তিদের বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়ার কথা ছিল, সেটি এখন পর্যন্ত প্রায় আজকে সপ্তাহ একটা অতিক্রম, প্রায় 1.5 সপ্তাহ অতিক্রম হতে চলছে, কিন্তু এখন পর্যন্ত আমরা কোনো কার্যকরী পদক্ষেপ কিন্তু আমরা দেখতে পাইনি। সন্ত্রাসী সশস্ত্র জঙ্গিরা কিন্তু এখনো বিভিন্ন জায়গায় মিছিল করার মতো দুঃসাহস তারা দেখিয়ে যাচ্ছে। গেজেট অনুযায়ী কথা ছিল যে আওয়ামী লীগের যত সহযোগী সংগঠন আছে, যারা এই গণহত্যায় সহযোগিতা করেছে, এই হত্যাকাণ্ডে আওয়ামী লীগের ফেসিবাদ হয়ে উঠতে যারা সহযোগিতা করেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। কিন্তু 1.5 সপ্তাহ অতিবাহিত হয়ে যাওয়া সত্ত্বেও এখন পর্যন্ত 14 দল, যারা গত 15-16 বছর যাবৎ আওয়ামী লীগকে ফেসিবাদ হয়ে উঠতে যারা সহযোগিতা করেছে, ফেসিবাদ হওয়ার যাবতীয় রসদ জুগিয়েছে, যারা ফেসিবাদ হওয়ার মূল জ্বালানি এবং শক্তি ও অনুপ্রেরণা দিয়েছে, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা এখন পর্যন্ত গ্রহণ করা হয়নি। আপনারা জানেন, শুধু জুলাই আগস্টে নয়, গত 15-16 বছর যাবৎ সচিবালয়ে আমলা ও প্রশাসনের কর্মকর্তারা যেভাবে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করেছিল, ঠিক একই কায়দায় কিন্তু এখনো তারা সরকারের ভিতর থেকে বিভিন্ন তথ্য এই খুনিকে দিয়ে সহযোগিতা করছে এবং যোগাযোগ অব্যাহত রাখছে। প্রায় 2000-এর অধিক ছাত্র জনতা জীবন দিল, শহীদ হইল, 31,000-এর অধিক ছাত্র জনতা আহত হইল, বন্ধুত্ব বরণ করলো, রক্ত দিল। এই রক্তের পরবর্তী সময় আমাদের সব থেকে বড় ব্যর্থতা হচ্ছে যে আমরা একটা বিপ্লবী সরকার গঠন করতে পারি, যে কারণে এই সুযোগটা কিন্তু আওয়ামী লীগ লুফে নিয়েছে এবং দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য যেভাবে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর মধ্যে প্রতিযোগিতা শুরু হয়েছে, একই সাথে কিন্তু সরকারের আমলা এবং প্রশাসনিক কর্মকর্তারা তাদেরকে সহযোগিতা করছে। আওয়ামী লীগের এখনো অনেক এমপি মন্ত্রী এখনো দেশেই আছে, তারা কিন্তু দেশ থেকে পালায় যায়নি, অনেকে এখনো দেশে। আপনারা কয়েকদিন আগে দেখেছেন যে ডক্টর শিরিন শারমিন তার পাসপোর্ট তার ঘরে যেয়ে বানিয়ে দিয়ে এসেছে। তারপরে সাবের হোসেন চৌধুরীকে তো জামিন দিয়ে দিয়েছে। তো এরকম অসংখ্য এমপি যারা বিশেষ করে জুলাইয়ের 15 তারিখের পরবর্তীতে আওয়ামী লীগ গণহত্যা সংগঠিত করেছে, সেই গণহত্যা কিন্তু এরা সামনে থেকে নেতৃত্ব দিয়েছে। শুধু তারা যে নির্দেশনা দিয়েছে তাই না, অনেকে কিন্তু অংশগ্রহণ করেছে রাজপথে, গুলি করতে দেখা গেছে অনেককে। কিন্তু এরকম অনেক এমপি, মন্ত্রী, উপজেলা চেয়ারম্যান এরা কিন্তু এখন দেশে ঘুরে বেড়াচ্ছে এবং বিভিন্ন রাজনৈতিক দলের আশ্রয় প্রশ্রয়ে, বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তাদের আশ্রয় প্রশ্রয়ে কিন্তু তারা বেড়ে উঠছে। তো তাদের ব্যাপারে কিন্তু কোনো ব্যবস্থা গ্রহণ করতে আমরা দেখছি না। আমরা অনেক ধৈর্য ধারণ করেছি, আমরা
সরকারের প্রতি আস্থাশীল ছিলাম যে তারা যেহেতু অভ্যুত্থানের ম্যান্ডেট নিয়ে এসেছে, তারা আমাদের দাবিগুলোকে সম্মান জানাবে, অভ্যুত্থানের স্পিরিটকে সম্মান জানাবে এবং আর কোনো আন্দোলন করতে হবে না। যেহেতু আমরা এত রক্ত ঝরিয়ে একটা অভ্যুত্থান পরবর্তী গভর্নমেন্ট গঠন করেছি, তারা যা করবে ছাত্র জনতার স্বার্থেই করবে। কিন্তু অত্যন্ত দুঃখজনক হলে সত্য, আগস্টের পরবর্তীতে আন্দোলন ছাড়া, রাজপথে নামা ছাড়া একটি দাবিও, একটি চাওয়া পাওয়া ওই গভর্নমেন্ট পূরণ করে নাই। আওয়ামী লীগ নিষিদ্ধ বলেন, আমাদের আন্দোলন কেন করতে হবে? অভ্যুত্থানের তো দাবি ছিল যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে। 5 আগস্টের পরবর্তী গভর্নমেন্টের অন্যতম প্রধান লক্ষ্য ছিল আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, আহতদের চিকিৎসা নিশ্চিত করা, শহীদ পরিবার এবং আহতদের পুনর্বাসন নিশ্চিত করা। কিন্তু গভর্নমেন্ট সেটা না করে তারা ক্ষমতার ভাগাভাগিতে লিপ্ত হয়ে গিয়েছে। তো যে কারণে আমাদের বারবার আন্দোলনে নেমে আসতে হয়েছে। জুলাইয়ের স্পিড এবং জুলাই ঐক্যের মাঝে বিভেদ ঘটানোর জন্য বিভিন্ন ধরনের অপপ্রচার কিন্তু আমরা লক্ষ্য করছি। জুলাইয়ের যে শক্তিগুলো ছিল, সেই শক্তিগুলোর মাঝে বিভাজন সৃষ্টির জন্য এখনো বিভিন্ন পক্ষ কাজ করে যাচ্ছে এবং গত 8 মাস ধরে কাজ করে এসেছে, যার ফলশ্রুতিতে কিন্তু আমাদের মধ্যে এখন সে আগের যে ঐক্যটা, সেটা কিন্তু অনেকাংশেই দুর্বল। তবে আমরা জুলাই ঐক্য গঠন করেছি, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি বাংলাদেশের মুক্তিকামী ছাত্র জনতা জুলাই ঐক্যের উপর আস্থাশীল। জুলাই ঐক্যের উপর আস্থাশীল বলেই তারা আমাদের ডাকে আওয়ামী লীগ নিষিদ্ধ, জুলাই ঘোষণাপত্রের দাবি এবং বিচার, এই 3 দাবিতে কিন্তু তারা রাজপথে নেমে এসেছিলেন এবং আওয়ামী লীগকে কিন্তু তারা নিষিদ্ধ করতে বাধ্য করছেন। কিন্তু এরপরে আমরা দেখতে পেয়েছি যে বিভিন্ন পক্ষের মাধ্যমে আবার এই ঐক্যটাকে বিভাজন করার চেষ্টা চালানো হচ্ছে। আমরা হুঁশিয়ারি করে বলে দিতে চাই, আমরা যেই দাবিগুলো জানিয়েছি সেই দাবিগুলো যদি মেনে নেওয়া না হয়, ফেসিবাদের দোসরদেরকে যদি প্রশাসন থেকে অপসারণ করা না হয়, যে সকল ম্যাজিস্ট্রেট সহ কর্মকর্তারা যারা আপনার ছাত্র জনতার উপর গুলি চালিয়েছে, তাদের ব্যাপারে যদি ব্যবস্থা গ্রহণ করা না হয় এবং গভর্নমেন্ট যদি একইভাবে চলতে থাকে, তাহলে আমরা এই গভর্নমেন্টের বিরুদ্ধে প্রয়োজন সাপেক্ষে কঠোর আন্দোলনে নেমে আসতে বাধ্য হব। সবাইকে ধন্যবাদ। এ পর্যায়ে পরবর্তী কর্মসূচি ঘোষণা করার জন্য অনুরোধ করছি জুলাই ঐক্যের অন্যতম সংগঠক এবিডি ভাই। পরবর্তী কর্মসূচি ঘোষণা নিয়ে আসছেন জুলাই ঐক্যের অন্যতম সংগঠক এবিডি ভাই। আমাদের পরবর্তী পদক্ষেপ কালচারাল ফেসিস্ট, শিক্ষাঙ্গন, চিকিৎসাঙ্গন, আইন অঙ্গন এবং গণমাধ্যম সহ বিভিন্ন সেক্টরে থাকা স্বৈরাচারের দোষরদের তালিকা প্রকাশ। আমাদের পরবর্তী পদক্ষেপ কালচারাল ফেসিস্ট, শিক্ষাঙ্গন, চিকিৎসাঙ্গন, আইনাঙ্গন এবং গণমাধ্যম সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সেক্টরে থাকা স্বৈরাচারের দোষরদের, স্বৈরাচারের কুশীলবদের তালিকা প্রকাশ। এই লক্ষ্যে অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের দাবি থাকবে, 1, আগামী 31শে মে এর মধ্যে তালিকায় উল্লেখিত সন্ত্রাসী দল আওয়ামী লীগের সকল দোষরদের বাধ্যতামূলক অবসর দিতে হবে। তালিকায় উল্লেখিত সকল স্বৈরাচারের দোষরদেরকে আগামী 31শে মে এর মধ্যে বাধ্যতামূলক অবসর দিতে হবে। আমাদের 2 নম্বর দাবি, 3 সরকারি কর্মদিবসের মধ্যে তদন্ত কমিটি গঠন করে দৃশ্যমান কাজের অগ্রগতি দেশের জনগণকে দেখাতে হবে। সময় হচ্ছে 3 সরকারি কর্মদিবস, এর মধ্যে তদন্ত কমিটি গঠন করতে হবে। তদন্ত কমিটি গঠন করে যে কাজ হচ্ছে সেই দৃশ্যমান কাজের ফলাফল, দৃশ্যমানের কাজের প্রসেস দেশের জনগণের সামনে উন্মোচিত করতে হবে। আমাদের 3 নম্বর দাবি, দেশের তথ্য পাচারকারী ছাত্র জনতার বুকে গুলি চালানো নির্দেশদাতা এবং সহযোগী সকল আমলা এবং প্রশাসনের কর্মকর্তাদের পরিবার সহ সকলের ব্যাংক হিসাব ও অবৈধ সম্পদ জব্দ করতে হবে। দেশের তথ্য পাচারকারী ছাত্র জনতার বুকে গুলি চালানো, যেই গুলি চালানোর নির্দেশ যারা দিয়েছে এবং যারা সহযোগিতা করেছে, এরকম সকল আমলা এবং প্রশাসনের ব্যক্তিবর্গ যারা আছে তাদের পরিবার সহ সকলের ব্যাংক হিসাব এবং অবৈধ যে সম্পত্তিগুলো রয়েছে সেগুলো জব্দ করতে হবে। আমাদের 4 নম্বর দাবি, স্বৈরাচারের দোষর আমলা ও প্রশাসনের কর্মকর্তাদের দেশ থেকে নিষেধাজ্ঞা দিতে হবে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। অর্থাৎ যারা ফেসিবাদের দোষর
আমলা এবং যারা এখনো শপথে বহাল রয়েছে আওয়ামী লীগকে পুষ্টি জুগিয়েছিল তাদের দেশ থেকে নিষেধাজ্ঞা দিতে হবে, তারা যেন কোনো ক্রমেই বিচার না হওয়ার পূর্বে দেশ ছেড়ে পালাতে না পারে, এটা এনশিওর করতে হবে। একই সাথে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। আমাদের 5 নম্বর দাবি, আগামী 36শে জুলাই, সেই সিগনিফিকেন্ট 36শে জুলাই অর্থাৎ 5ই আগস্ট, আগামী 5ই আগস্টের মধ্যে এখনো পর্যন্ত চিহ্নিত সকল স্বৈরাচার দোষরদের শ্বেতপত্র সরকারি ওয়েবসাইটে প্রকাশ করতে হবে। অর্থাৎ যে তালিকা আমরা প্রকাশ করেছি এবং অন্যরা যে সমস্ত তালিকা প্রকাশ করেছে সবগুলো তালিকা ভেরিফিকেশন করে যারা আসলে স্বৈরাচার দোষর ছিল তাদেরকে শ্বেতপত্র আকারে সরকারি ওয়েবসাইটে তাদের নামগুলো প্রকাশ করতে হবে। আমাদের 6 নম্বর দাবি, আপনারা জানেন যে আইনের 132 নম্বর ধারার কারণে থানাগুলোতে খনি পুলিশের নামে মামলা নিচ্ছে না। যারা আমাদের উপর গুলি চালিয়েছিল সমস্ত পুলিশের কর্মকর্তারা, তাদের বিরুদ্ধে মামলা করতে গেলে আপনারা জানেন আইনের 132 নম্বর ধারার দোহাই দেওয়া হয়, এই দোহাই দিয়ে মামলা নেওয়া হয় না। তো আমাদের দাবি হচ্ছে আগামী 31শে মে 2025 এর মধ্যে এই 132 নম্বর ধারাকে বাতিল করতে হবে অথবা সংশোধন করতে হবে, যাতে করে যারা এই গণহত্যায় সহযোগী ছিল, গণহত্যা চালিয়েছে, তাদের বিরুদ্ধে দেশের জনগণ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে পারে। আমাদের 7 নম্বর দাবি হচ্ছে আগামী 31শে মে এর মধ্যে সেনানিবাসে আশ্রয় নেয়া 626 জনের তালিকা প্রকাশ করতে হবে। অর্থাৎ যারা সেনানিবাসে আশ্রয় নিয়েছিল 626 জন, তাদের তালিকা প্রকাশ করতে হবে পাবলিকলি, এবং তারা এখন কোথায় আছে, তারা কতজন ছিল এবং কার কার সহযোগিতায় তারা দেশ ছেড়েছে সেই তালিকাও প্রকাশ করতে হবে। আগামী 31শে মে এর মধ্যে সেনানিবাসে আশ্রয় নেয়া 626 জনের তালিকা প্রকাশ, সচিবালয় ও প্রশাসন স্বৈরাচারের দোষর মুক্ত এবং আইনের 132 নম্বর ধারা বাতিল অথবা সংশোধন করতে হবে, এটা হচ্ছে আমাদের আজকের দাবি। এবং এই দাবি যদি মেনে নেওয়া না হয়, যদি আমাদের এই যৌক্তিক দাবিগুলো মেনে নেওয়া না হয়, তাহলে আগামী 31শে মে এর পর থেকে ছাত্র জনতা এবং জুলাই স্পিরিট ধারণকারী সকল সংগঠনকে সাথে নিয়ে, সকল মহলকে সাথে নিয়ে আমরা মার্চ টু সচিবালয় সহ এবং প্রয়োজন সাপেক্ষে এর চাইতেও কোনো যদি কঠোর কর্মসূচি দেওয়া লাগে সেই কর্মসূচি আমরা দিব। যদি আগামী 31শে মে এর মধ্যে আমাদের যে দাবিগুলো উল্লেখ করেছি তার মধ্যে যে মেইন দাবিগুলো, অর্থাৎ সেনানিবাসে আশ্রয় নেয়া 626 জন, তাদের তালিকা প্রকাশ, সচিবালয় এবং প্রশাসনে স্বৈরাচারের যে সমস্ত দোষররা এখনো রয়ে গিয়েছে তাদেরকে সেখান থেকে বহিষ্কার করা, তাদের থেকে দেশের জনগণকে মুক্তি দেয়া এবং আইনের যে 132 নম্বর ধারা সেই ধারা বাতিল বা সংশোধন করতে হবে। যদি এগুলো না করা হয় তাহলে আগামী 31শে মে এর পর থেকেই আমরা ছাত্র জনতার সাথে আবার মাঠে নামবো এবং আমরা মার্চ টু সচিবালয় দিব এবং যদি প্রয়োজন হয় এর চাইতেও কোনো কঠোর কর্মসূচি দেওয়া লাগে সেটিও আমরা দিব এবং সকলকে সাথে নিয়ে আমরা জুলাই স্পিরিট ধারণকারী সংগঠন জুলাই ঐক্য, আমরা জুলাইকে সম্মিলিত রাখবো ইনশাআল্লাহ। আমি আজকের এই সংবাদ সম্মেলনে আসার জন্য সকল সাংবাদিক বন্ধুদের ধন্যবাদ জানিয়ে আজকের প্রেস কনফারেন্স এখানে সমাপ্ত করছি। ধন্যবাদ সবাইকে। জুলাই ঐক্য জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ।